কেমন আছো সবাই? শর্মিষ্ঠা আনবুকস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি বুক রিলেটেড ভিডিওস বানাই। বাংলা সাহিত্য নিয়ে, অনুবাদ সাহিত্য নিয়ে, ইংরেজি সাহিত্য নিয়ে সব মিশিয়ে ভিডিও করার চেষ্টা করি। ইন্টারেস্টিং টপিকস নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। তাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন হিট করো। আর আমার সেকেন্ড চ্যানেল হার এন্ডলেস টিভিআর তোমরা ফলো করতে পারো। সেই চ্যানেলে আমি ইংরেজিতে ভিডিও বানাই, ইংরেজি ভাষায় এবং অনুবাদ সাহিত্য নিয়ে। তাই সেই চ্যানেলটাকেও যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে। তোমরা যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদের আবার নতুন করে ওয়েলকাম জানাতে চাই। আমরা মার্চে চলে এসেছি আর অনেকদিন পরে আমি একটা সিঙ্গেল বইয়ের রিভিউ করব। আর সেই বইটার নাম হলো আজ থেকে ক্লাস শুরু, শঙ্খ শিবপুরীর লেখা। এটি একটি গ্রাফিক নভেল, প্রতিক্ষণ থেকে বেরিয়েছে। এটার দাম হচ্ছে 200 টাকা। এই গ্রাফিক নভেলটা আমি সম্প্রতি শেষ করেছি। আর এই গ্রাফিক নভেলটা নিয়ে আমার তোমাদের সাথে কিছু কথা বলার আছে। প্রথম কথা, বাংলাতে গ্রাফিক নভেলের ওপরে আরো বেশি পপুলার কাজ হওয়া দরকার। যে জন্য আমি নিজে খুঁজে গ্রাফিক নভেল পড়ার চেষ্টা করি বা কমিক্স পড়ার চেষ্টা করি। কারণ অনেক ক্ষেত্রেই আমাদের একটা ভুল ধারণা থাকে, ভ্রান্ত ধারণা থাকে যে গ্রাফিক নভেল বা কমিক্স এগুলো বাচ্চাদের জন্য বানানো হয় বা এগুলোর শুধু সময় কাটানোর জন্য টাইম পাস হিসেবে পাঠকরা পড়তে পারে। এগুলোর মধ্যে শেখার কিছু নেই। পুরো ব্যাপারটাই একটা ভ্রান্ত ধারণা। গ্রাফিক নভেল একটা ডিফারেন্ট জনরা এবং একটা আর্ট ফর্ম যেখানে প্রচুর সুন্দরভাবে সিরিয়াস গল্প, ঐতিহাসিক লেখা এবং নন ফিকশনও লেখা হয়ে থাকে। এবং গ্রাফিক নভেলের সাথে আমরা যে একাধারে আর্ট এবং গল্প দুটোকেই একসাথে পাই। তোমাদেরকে একটা ছোট্ট আগে ট্রিভিয়া দিয়ে রাখি। গ্রাফিক নভেল বা কমিক্স তার একটা বেসিক পার্থক্য আছে। অনেকেই হয়তো জানো, তবুও যারা জানো না তাদেরকে আরেকটুখানি বলি। গ্রাফিক নভেল হলো একটা পূর্ণাঙ্গ গল্প যেটা ছবির মাধ্যমে এবং লেখার মাধ্যমে তৈরি করা হয়। যেরকম এটি একটি গ্রাফিক নভেল যেখানে একখানা কাহিনী একটা গোটা বইতে রয়েছে। আর কমিক্স হচ্ছে কিছু রিকারিং চরিত্রকে নিয়ে যখন আমরা কোনো সিরিজ তৈরি করি, যেমন মার্ভেল কমিক্স এর মধ্যে আয়রন ম্যান বা ক্যাপ্টেন আমেরিকা বা হাল্ক, এই যে চরিত্রগুলো বিভিন্ন গল্পে বারবার করে আসে, বিভিন্ন ঘটনার মধ্যে বারবার করে আসে, এগুলো হচ্ছে কমিক্স। আমাদের হাদাভোদা আমাদের বাটুল দিগ্গের, নারায়ণ দেবনাথের সৃষ্ট যে চরিত্রগুলো সেগুলো কিন্তু কমিক্স। আবার ময়ূখ চৌধুরীর গ্রাফিক নভেল রয়েছে যেখানে তিনি কিন্তু নিজের গল্পও তৈরি করেছেন, আবার কিছু হেমেন্দ্র কুমার রায় এরকম বিখ্যাত বিখ্যাত লেখকদের লেখা গল্পকে তিনি গ্রাফিক নভেলের আকারে আবার প্রকাশ করেছেন, আবার এঁকেছেন। তো এইটা হলো গ্রাফিক নভেল এবং কমিক্সের মূল পার্থক্য। এছাড়াও অনেক পার্থক্য রয়েছে। জাপানিজ ভাষার মাঙ্গা খুব বিখ্যাত একটা পার্ট গ্রাফিক নভেলসে, যেখানে সাদা কালোতে বিশেষত থ্রিলার ধর্মী এবং হরর ধর্মী লেখাগুলোকে প্রকাশ করা হয় এবং সেখানে অনেক বিখ্যাত বিখ্যাত লেখা আছে, যেমন উজুমাকি খুব বিখ্যাত একটা মাঙ্গা। তো এটাও কিন্তু প্রচন্ড জনপ্রিয়, তাদের দেশে তো বটেই এবং সারা পৃথিবীতেও এখন ভীষণ জনপ্রিয় হয়ে গেছে এই ফরম্যাটে গল্প তৈরি করা। এবার গ্রাফিক নভেলের যেটা সবচেয়ে সৌন্দর্য হলো এগুলো খুব তাড়াতাড়ি পড়া যায় যেহেতু ছবির মাধ্যমে লেখা হয় এবং সব ক্ষেত্রেই কমিক্সের থেকে একটুখানি ডিপার জিনিস নিয়ে কথা বলা হয়। একটুখানি গভীর আ বিষয় নিয়ে কথা বলা হয় এবং গ্রাফিক নভেলের মধ্যে সামাজিক, রাজনৈতিক বিভিন্ন কমেন্টারিও থাকে গল্পের মধ্যে। নন ফিকশন এর মধ্যেও গ্রাফিক নভেল কিন্তু লেখা হয়। যেরকম ২য় বিশ্বযুদ্ধের পর যে ইহুদিদের ওপর জার্মান নাজিরা যে অত্যাচার করেছিল, তার উপরে কিন্তু অনেক হিস্টোরিক্যাল গ্রাফিক নভেল রয়েছে। আবার ইরানে মেয়েদের স্বাধীনতা যখন চলে যায়, যখন ইসলামিক রেভলিউশন হয়, ইরানিয়ান শিল্পী এবং লেখিকা পার্সিপলিস লেখেন এবং সেটা কিন্তু ফিকশন নয়, সেটা কোনো গল্প কথা না, সেটা একদমই তার জীবন থেকে লেখা। তো এইরকম ভাবে গ্রাফিক নভেল বিভিন্ন দেশে বিভিন্নভাবে আ তৈরি হচ্ছে। বাংলাদেশে গ্রাফিকের উপর খুব সুন্দর, সুন্দর কাজ হয়। পশ্চিমবঙ্গ থেকে আরো সিরিয়াস কাজ আমি খুঁজি এবং দেখি প্রচার অতটা বেশি থাকে না এই ধরনের কাজগুলো এবং যে কারণে এই বইটাকে নিয়ে আজকে আমি একটু কথা বলতে চাই এবং আলাদাভাবে ভিডিও করতে চাইলাম। শঙ্কর শিবপুরীর লেখা এই আজ থেকে ক্লাস শুরু বইটার প্রথমেই প্রচ্ছদটা নিয়ে কথা বলি। এখানে একটি বাচ্চা রয়েছে যে বলে, "বললে না তো গরিব এলো কোত্থেকে?" আশা করি এটা ফোকাসে এসছে।
এই বইটা আমি এবারে বইমেলাতে নিয়েছি এবং বইটা সম্বন্ধে বলার আগে বলি যে, এই যে টাইটেলটা আজ থেকে ক্লাস শুরু, এটা একটা মেটাফরিক্যাল টাইটেল। এটা একটা উপমা রয়েছে এর মধ্যে। ক্লাস বলতে এখানে শুধু যে স্কুলের ক্লাস বলা হচ্ছে তা নয়। এখানে সামাজিক যে শ্রেণীবিন্যাস মানে আমাদের মধ্যে যে উঁচু তলা এবং নিচু তলার মানুষদের মধ্যেকার যে বিভেদ, সেইটাকেও ক্লাস হিসেবে বলা হচ্ছে। যেটা মার্কস লিটারেচারে রয়েছে। মার্কসিজমের মধ্যে আমরা পড়ি। এইবারে গল্পটার যে শুরুটা হচ্ছে যে কয়েকটি বাচ্চা ছেলেমেয়ে তারা তাদের স্কুলে আ কথা বলছে। তাদের স্কুল অনেকদিন ধরে বন্ধ এবং জায়গাটার নাম হচ্ছে কপালপোড়া এবং সেখানে তারা কথা বলছে যে কবে তাদের টিচার আসবে, কবে তাদের মাস্টার আসবে। এই সময় ছাদ ভেঙে পড়ে। আর তারা একটা অন্য জগতে চলে যায়। যেখানে গিয়ে তারা একজন শিক্ষকের সঙ্গে পরিচিত হয় যে তাদেরকে এই যে গরিব বড়লোকের বিভেদ কোথা থেকে আসছে এবং মানুষ কি করে সমাজের শ্রেণীর মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে সেই ইতিহাসটা সম্পর্কে সেই বাচ্চাগুলিকে জানায়। ভীষণ সুন্দরভাবে লেখা। প্রথম কথা আর্ট ওয়ার্কটা তো অসাধারণ সুন্দর। এত অপূর্ব আর্ট ওয়ার্ক। সবচেয়ে প্রিয় আমার হচ্ছে টাইটেলের যে এই পেজটা। এই আর্ট ওয়ার্কটা আমার ভীষণ ভালো লেগেছে। এখান থেকে একদম আমরা আদিম যুগে চলে যাই। যখন মানুষ পশুদের মতোই বনে বাস করত, গোষ্ঠীর মধ্যে বাস করত, শিকার করত এবং তাদের মধ্যে মেট্রিয়ার্কাল সোসাইটি ছিল। মানে মাতৃতান্ত্রিক সোসাইটি ছিল। মাতৃতান্ত্রিক বলতে আমরা বোঝাই যে যেখানে মায়ের বা মহিলার প্রাধান্য সমাজে বেশি ছিল। আজকের মতো মহিলারা সমাজে সাবঅর্ডিনেট ছিল না। পিতৃতন্ত্র ছিল না। এইবারে যখন শিকার থেকে মানুষ আস্তে, আস্তে civilization এর দিকে যায়, সভ্যতার দিকে যায়, চাষবাস করতে শুরু করে, পশুপালন করতে শুরু করে এবং উদ্বৃত্ত যেটা হয় সেটা বিনিময় প্রথার দ্বারা তারা আদান-প্রদান করতে শুরু করে। আস্তে, আস্তে মানুষের মধ্যে নিজের সম্পদ বা নিজের যে তৈরি করা অর্জিত জিনিসের প্রতি অধিকার সেই বোধটা তৈরি হতে থাকে। এবং তারা আস্তে, আস্তে মেয়েদের যে ভূমিকা সমাজে যেখানে তারা লালন-পালন তো করছে, সন্তানের জন্মও দিচ্ছে এবং গোটা গোষ্ঠীটাকে বেঁধে রাখছে। সেই ভূমিকাটার থেকে নিজেদেরকে পুরুষরা বড় দেখতে শুরু করে। কারণ তারা দেখে যে তাদের যে ফিজিক্যাল লেবার সেটা তারা কাজে লাগাচ্ছে। তাদের যে শক্তি, বাহুবল, পেশিবল সেটা তারা কাজে লাগাচ্ছে এবং গোষ্ঠী দ্বন্দ্বতেও সেটা তারা যুদ্ধ বিগ্রহতে কাজে লাগাচ্ছে। তো আস্তে, আস্তে পুরুষরা সমাজের উপরে ওঠার চেষ্টা করছে এবং পুরুষদের মধ্যেও একটা শ্রেণী তৈরি হয়ে যাচ্ছে যাদের কাছে বেশি করে উদ্বৃত্ত থাকছে আর যাদের কাছে কম করে উদ্বৃত্ত থাকছে। তাহলে এইভাবে আস্তে, আস্তে শ্রেণী তৈরি হচ্ছে। যখন গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, এক গোষ্ঠী হেরে যাচ্ছে, অন্য গোষ্ঠী দাসে পরিণত হয়েছে। যে পরাজিত যে দল বা গোষ্ঠী তাদের মানুষদের দিয়ে যে খাটানো এবং সেই দাস তৈরি করা ভাবে কিন্তু সমাজের মধ্যে নিচু তলার মানুষ বা গরিব শ্রেণী তৈরি হচ্ছে। এই বিষয়টা যত সংক্ষেপে আমি বলে ফেললাম, বিষয়টা কিন্তু অতটা সংক্ষিপ্ত বা অতটা কম সময়ের মধ্যে ঘটেনি। অনেকটা বিস্তৃত সময় ধরে ইতিহাসে এই ঘটনাটা একটু, একটু করে ঘটেছে, তিলে, তিলে ঘটেছে। মানুষ বুঝে উঠবার আগেই সমাজটা এইভাবে তৈরি হয়ে গেছে। আর প্রত্যেক বছরই কঠিন বিষয়টাকে পুরোপুরিভাবে আত্মস্থ করতে সিলেবাসের অনেক পাতা বেরিয়ে যায় এবং অনেক বছর আমরা ক্ষয় করে ফেলি। এই সামান্য জিনিসটা যেটা আপাতদৃষ্টিতে সামান্য হলেও যেটার প্রচুর গভীরতা রয়েছে সেটা বুঝতে। যেটাকে এত সহজভাবে এই বইটার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। ফ্রিডরিশ এঙ্গেলসের পরিবার, সমাজতত্ত্ব এবং রাষ্ট্রের উদ্ভব এই যে থিওরিটা রয়েছে সেই থিওরিটাকে এত সহজভাবে বোঝানো হয়েছে যে সেটা সত্যিই প্রশংসনীয়। কারণ যেকোনো ক্ষেত্রে কোনো তত্ত্ব কথাকে, কোনো তত্ত্ব সেটা ফিলোসফিক্যাল হোক বা পলিটিক্যাল হোক সেটাকে বোঝার জন্য অনেক সময়তেই মানুষকে অনেক মনোযোগ দিতে হয়, গভীর মনোযোগ দিতে হয়। আর সেই সময়টা বা সেই ধৈর্যটা যেটা একজন স্কলারের থাকে, যেটা একজন রিসার্চারের থাকে সেটা সবসময় সাধারণ মানুষ যে এই বিষয়গুলো নিয়ে রোজ ভাবে না বা যার পেশার জগৎটা একদমই আলাদা, তার ক্ষেত্রে সেই সময়টা এই বিষয়গুলো নিয়ে ভাবার বা এই বিষয়গুলো নিয়ে চর্চা করার সম্ভব হয় না। সাধারণ মানুষ যারা নিজের পেশাগত কারণে ব্যস্ত থাকে এবং যারা এই ধরনের লেখাপড়া থেকে অনেকটাই দূরে থাকেন এবং সেটা তাদের নিজেদের অক্ষমতা নয়।
আমাদের সমাজ ব্যবস্থায় সিলেবাসটা এভাবেই তৈরি হয়েছে যে আমরা ইতিহাস তো পড়ে গেছি। কিন্তু ইতিহাসকে আমার বর্তমানের সঙ্গে বা আমার বর্তমান সমাজ ব্যবস্থা, রাজনৈতিক অবস্থার সঙ্গে আমরা কখনোই কিন্তু কানেক্ট করতে পারতাম না। এবং আমরা কিন্তু বিষয়গুলো যে একসাথেই জড়িত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই বিষয়গুলো যে একে অন্যের সাথে এমন ওতপ্রোতভাবে জড়িত, সেটা আমরা ছোটবেলায় ওভাবে ভাবিনি বা আমাদেরকেও ভাবায়নি। তো সেই ক্ষেত্রে আমরা এই কঠিন তত্ত্ব কথাগুলোকে যতটা পারি এভয়েডই করি সাধারণ মানুষ হিসেবে। তখন এই ধরনের একটা বই যেটা এতটা সহজে গল্প বলার ভঙ্গিতে এত কঠিন তত্ত্ব এবং ইতিহাসের সময় থেকে বর্তমান সময় অবধি যে শ্রেণী শোষণ এবং যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে ব্যবধান এবং সেটা সামাজিক স্তরে হতে পারে, ভারতের ক্ষেত্রে সেটা তো কাস্ট নিয়েও রয়েছে, সেই ব্যবধানটা আমরা এত সহজ ভাষায় বুঝতে পারবো এই বইটার মধ্যে দিয়ে। কারণ একটা কঠিন মার্কস থিওরি যদি আমি এখন কাউকে বোঝাতে যাই, হয়তো সে তখনই উঠে চলে যাবে। কিন্তু আমি যদি এই বইটা তাকে পড়তে বলি, আমি নিশ্চিত যে সে এই বইটা পুরোটা পড়বে। কারণ এই বইটার মধ্যে সেই তত্ত্ব কথাগুলোকে খুব সহজ সরলভাবে ছোটদের বোঝানোর মতো করে বলা, এবং আমি তো মনে করি যে এই বইটা সিলেবাসেও থাকা দরকার ছোটদের। এট লিস্ট যারা 6-7 এ পড়ে তারা কিন্তু অনায়াসেই এই বইটা পড়তে পারে এবং এই ধরনের বই পড়ানো উচিত বা এইভাবে এই কঠিন, কঠিন বিষয়গুলোকে কিন্তু প্রেজেন্ট করা উচিত। যাতে সমাজের সব শ্রেণীর মানুষের কাছেই, সব ধরনের মানুষের কাছেই এই ধরনের বিষয়গুলো accessible হয় এবং মানুষের মধ্যে awareness টা বাড়ে। এখানে দাস বিদ্রোহের কথা বলা হয়েছে, স্পার্টাকাসের কথা বলা হয়েছে, যেটা আমরা ছোটবেলায় পড়েছি যে যিনি অনেক দাসদের ওপর অত্যাচার দেখতে, দেখতে একসময় বিদ্রোহ ঘোষণা করেন দাসদের নিয়ে এবং তিনি আল্টিমেটলি কিন্তু হেরে যান। তো কি সুন্দরভাবে এই বইটা বলছে যে হেরে যাওয়াটা বড় কথা নয় এবং অত্যাচারীর বিরুদ্ধে গলা তোলা বা সরব হওয়া, সেইটা হচ্ছে একটা বড় স্টেটমেন্ট। মানে সেইটা করে যেতে হবে। যা হচ্ছে হতে দিলাম। কারণ আমরা হেরে তো যাবোই। এই মেন্টালিটিটা থেকে আমাদের বেরোতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এখানে এত অপূর্ব কিছু আর্ট রয়েছে, যেরকম একটা আর্ট আমাকে খুবই ইমপ্যাক্ট ফেলেছে আমার মনের মধ্যে। সেটা হলো এইটা, যেখানে রাজাকে বংশ পরম্পরায় আ রানী বাচ্চা দিচ্ছে এবং সেই বাচ্চাটি রাজা তুলে আবার তাকে রাজা করছে। এই যে বংশ পরম্পরায় যে আমরা জেনারেশনাল ওয়েলথ বলি, যে একজনের বাবা যদি বড়লোক হয় বা দাদু যদি বড়লোক হয়, সেই অর্থ তাদেরকে এমন একটা প্রিভিলেজ দেয় যাতে পরের জেনারেশনরাও সেই প্রিভিলেজটা ভোগ করতে পারে। সেটা কিন্তু একজন যে গরিব ছিল তার কাছে সেই প্রিভিলেজটা থাকে না। আরেকটা আর্ট যেটা আমার ভীষণ প্রিয় সেটা হচ্ছে এই আর্টটা, যেখানে একজন রাজার যে কেদারাটা, যে চেয়ারটা সেটা একজন দাস মাথায় করে নিয়ে যাচ্ছে এবং আস্তে, আস্তে সেইটা হয়ে যাচ্ছে জমিদারকে চাষী বয়ে নিয়ে যাচ্ছে এবং আস্তে, আস্তে সেটা হয়ে যাচ্ছে যে ওয়ার্কার, যে শ্রমিক সে তার মালিককে নিয়ে যাচ্ছে। মানে বইটা যেটা বলতে চাইছে যে আমরা ভাবছি হয়তো যে এই যে রাজা এবং দাস, এই যে সিস্টেমটা এখন আর নেই, দেশে কোনো রাজা নেই। কিন্তু যে ক্লাসের বিভাজনটা আছে, শ্রেণীর বিভাজনটা আছে, গরিবরা গরিব হয়ে যায়, বড়লোকরা আরো বড়লোক হয়ে যায়। এই বিষয়টা আছে কিন্তু অন্য ফর্মে আছে। তার বাহ্যিক রূপ পরিবর্তিত হয়ে গেছে। তাই আমরা হয়তো ধরতে পারছি না। আজকে কর্পোরেট দুনিয়াতে যারা কাজ করেন, আমার নিজের অভিজ্ঞতা আছে যে যারা একদম নিচু তলার মানুষ হিসেবে কাজ করেন এবং যারা ওপর তলায় মালিক শ্রেণীর মধ্যে পড়ে, তাদের মধ্যেকার যে পারিশ্রমিক থেকে শুরু করে তাদের যে সুযোগ সুবিধা বা ছুটি বা যেভাবে তাদেরকে পুরোপুরিভাবে ট্রিট করা হয়, সেটা অনেকটাই বলা যায় অমানবিকভাবে ট্রিট করা হয়। এবং এখানকার কর্পোরেট চাকরিতে মানুষ যে মাইনেটা পায় আর যে পরিমাণ পরিশ্রম তাদেরকে করতে হয়, সেটা কি দাসত্বের কিছু মানে কম নয়। তাহলে দাসত্ব কি ঘুচে গেছে? আমরা বলি কর্পোরেট মজদুরি করছে, এটা আমরা কথায়, কথায় বলি। কেন বলি? হয়তো সিস্টেমটা বাইরে থেকে পাল্টে গেছে। মানুষ হয়তো আ চাষ করছে না মাঠে গিয়ে। মানুষ কম্পিউটার নিয়ে বসে রয়েছে ৯-১০ ঘন্টা ধরে। তারা হয়তো মালিকের হাতে চাবুক খাচ্ছে না, দেখতে গেলে। কিন্তু অন্যান্যভাবে তারা যে শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, ইমোশনাল টর্চার এর শিকার হচ্ছে, সেটা তো সত্যি। যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে এবং যে হারে এমপ্লয়মেন্ট এর দরকার হয়ে পড়েছে, বিশেষ করে আ আমাদের মধ্যবিত্ত সমাজে, যেখানে এখন সরকারি চাকরির এত বড় একটা ক্রাইসিস, যেখানে এত দুর্নীতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি না যে রাজা, প্রজা, দাস ব্যবস্থা এটা উঠে গেছে। এটা স্ট্রাকচারটা সেম আছে।
দেখতে হয়তো অন্যরকম হয়ে গেছে। আমরা ভাবছি আমরা গণতন্ত্রে আছি, কিন্তু সেটা অন্যরকম হয়ে গেছে। তো এই বিষয়টাকে মানুষের কাছে এত accessible ভাবে এই বইটা পৌঁছে দিয়েছে এবং শঙ্কর শিবপুরী এত সুন্দরভাবে প্রত্যেকটা ঘটনাকে এত প্রিসাইজ ভাবে যেটুকু বলা দরকার ততটুকুই বলে। কারণ এই বিষয়গুলো এত ছোট না। আমি যখন এই বইটা নিয়ে বলতে যাচ্ছি আমাকে এত কিছু বলতে হচ্ছে। কিন্তু উনি এত সংক্ষিপ্তভাবে ইকোনমিক্যালি বইটাকে প্রেজেন্ট করেছেন, যেটা আমার খুব ভাল লেগেছে এবং আর্টওয়ার্ক তো সত্যিই অনবদ্য। শুধু ইতিহাসের কথা না বলে একটা সুন্দর গল্পের মাধ্যমে এবং সেই গল্পের চরিত্রগুলো যেহেতু শিশু, তো শিশুদেরকে বোঝানোর ভাষাতেই কিন্তু বইটা লেখা এবং খুব ইমপ্যাক্টফুল, খুব মনে রাখার মতো একটা মাস্ট রিড গ্রাফিক নভেল বলে আমি মনে করি। তাই একটা জায়গা আমি এখান থেকে পড়তে চাই, এই পাতাটা, যেখানে বলছে যে ইতিহাস মানে শুধুই মালিক শ্রেণীর নির্মম অত্যাচার আর শোষণ নয়, শোষিত মানুষের বিদ্রোহ ও বিপ্লবের পাল্টা স্রোত। ইতিহাস দেখিয়ে দিয়েছে বারবার যুগে যুগে অত্যাচারিতরা অত্যাচার সইতে সইতে একদিন ক্ষেপে উঠেছে, জোট বেঁধেছে মালিকের বিরুদ্ধে। এক কদম এগিয়েছে, কখনো আবার ৫ কদম পিছিয়েছে, হেরেছে বহুবার, জিতেছেও মাঝে মাঝে, কিন্তু হার মানেনি। লড়াইটা কিন্তু আজও ফুরোয়নি। আর আমার যেটা বারে বারে পড়তে গিয়ে মনে হয় যে আমরা কোথাও গিয়ে আ সমাজ হিসেবে কিছু টার্ম আছে যেগুলোকে খুব নেগেটিভ ভাবে নিয়ে ফেলেছি। কারণ জনসাধারণ সেগুলো জেনে গেলে যে মানুষদের অসুবিধা হয় তারাই কিন্তু সবসময় চেষ্টা করে গেছে যে এই টার্ম গুলো, যেরকম মার্কসিজম বা ফেমিনিজম, এই টার্ম গুলো যাতে মানুষের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। মানে যখনই এই টার্ম গুলো উচ্চারিত হয়, মানুষ যেন একটা অদ্ভুতভাবে ছিটকে বেরিয়ে আসে। একটা রিপালসিভনেস কাজ করে। তার ফলে কি হয়? কেউ বুঝিয়ে বলার আগেই মানুষ সেখান থেকে শতহস্ত দূরে চলে যায়। এইটা পুরোপুরিভাবে মানুষকে বহু যুগ ধরে শেখানো হয়েছে, যাতে মানুষ জিনিসটাকে একেবারে পরিচিতই না হতে পারে। কারণ আজকে একজন অত্যাচারী কখনো চাইবে না যে অত্যাচারিত বুঝে যাক যে কিভাবে তার উপর অত্যাচারটা করা হচ্ছে। সে কখনোই চাইবে না। তো সে কি বলবে? যে তোমাকে বোঝাতে এসেছে সেই তোমার শত্রু। আমি তোমার শত্রু না। তো এই ব্যাপারটা কিন্তু সমস্ত টার্মের ক্ষেত্রে কাজ হয়। যেমন ফেমিনিজম টার্মটাকে ভীষণই নেগেটিভ ভাবে সমাজের মধ্যে ব্যবহার করা হয় এবং তাকে এমনভাবে ব্যবহার করা হয় যে যার অনেক রং ইন্টারপ্রিটেশন মানুষের কাছে আসে। কারণ কেউই সঠিকভাবে এটা বুঝে যদি যায়, তাহলে যে একটা পিতৃতান্ত্রিক অপারেশন চলে আসছে, তারা তো সেই অপারেশনে খুব কমফোর্টেবল, যারা এই অপারেশনটাকে ভোগ করে এবং যারা সেই অপারেশনের পজিটিভ দিকগুলো এনজয় করে। তো যখনই এই অপারেশনটা বন্ধ হয়ে যাবে, তখন তাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো তারা কখনোই চাইবে না। তো এসব ক্ষেত্রে আমার মনে হয় খুব কঠিন তত্ত্বকথা না বলে যদি এরকমভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, সেটা যেকোনো মিডিয়ামের দ্বারা, যেকোনো আর্ট ফর্মের দ্বারা, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মানুষ উপকৃত হয়। আমি বইটা হাইলি রেকমেন্ড করতে চাই সবাইকে, যারা গ্রাফিক নভেল নিয়ে আগ্রহী নও বা যারা গ্রাফিক নভেল পড়ো না ইন জেনারেল বাংলাতে, তাদেরকেও আমি বলব যে এই বইটা তোমরা পড়ে দেখো। এটা একটা সত্যি এক্সেপশনাল কাজ এবং এই কাজ যেন বহু মানুষকে ইন্সপায়ার করে এবং শঙ্কর শিবপুরী যেন আরো এই ধরনের কাজ করেন। প্রতিক্ষণকেও ধন্যবাদ জানাতে চাই এরকম একটা বই প্রকাশ করার জন্য। আশা করছি এই রিভিউটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই বইটা পড়ে থাকলে অবশ্যই জানাও কেমন লেগেছে। না পড়লে চটপট পড়ে নাও। আর আমার সাথে ভাগ করে নাও তোমাদের আনন্দ। আবার দেখা হবে।